তাইলে আমার মতো লোক ধানের শীষের একটা মার্কা নিয়ে গিয়ে এবং বিএনপি অফিস থেকে কারি কারি টাকা নিয়ে গিয়ে আমি ভোট কিনে চলে আসবো? তো আমি তো হুন্ডা এবং গুন্ডা দিয়ে ইলেকশন প্রভাবিত করবো, আমি তো ফেয়ার ইলেকশন পাবো না। ব্যাপারটা হলো কি খালেদ ভাই, বিগত আমার মনে হয় যে অনেকগুলো টার্ম আমরা শুধুমাত্র ওই আমির ভোট, নৈশ ভোট সবকিছু দেখে আমাদের কাছে মনেই হচ্ছে যে সামনেও এটাই হবে। তো তাহলে আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে গণঅভ্যুত্থানের প্রায় 10 মাস শেষ হয়ে গেল, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত পক্ষে তার তো শুধু ইলেকশন কমিশন না, তার তো পুলিশ বলেন, শাসিতিক জায়গা বলেন, এই জায়গাগুলো তো সংস্কারের একটা ম্যান্ডেট তার আছেন। তাহলে কি সংস্কার হইলো যে আবার ওই শেষটাতে ভোট চুরি করার মতো পদ্ধতিটা থাকলো? আইন শৃঙ্খলা বাহিনীর কি সংস্কার হইলো না তো? সংস্কার হয় নাই তো। সবগুলি জায়গায় বিএনপির লোক বসে আছে, সবগুলি জায়গায় বিএনপির লোক বসে আছে, সংস্কার কেমনে হবে? যেখানে বিএনপির লোক নাই সেখানে জামাতের লোক আছে, অল্প কিছু এনসিপির লোক আছে, এই তো। তো প্রপোর্শনাল আমার কথা যেটা আমি ওই আলাপে যাওয়ার আগে সবচেয়ে আগে একটা পয়েন্ট খুবই ক্লিয়ারলি বলতে চাই খালেদ ভাই, আপনি যখন বললেন যে প্রত্যেকটা জায়গায় বিএনপির লোকই বসে আছে, আমি একেবারে থিওরিটিক্যাল ভাবে যদি চলে যাই এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে একটু প্রবলেমেটিক এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এসে বসেন উনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে তার নিয়োগকর্তা হলো ছাত্ররা, এবং অনেক জায়গায় কেন এই সরকারের ভেতরে আপনি যে বললেন সব জায়গায় বিএনপির লোক বসে আছে, ছাত্র প্রতিনিধি 2 জন বসে আছে না এখনো সরকারের ভেতরে? অনেক জায়গায় নিয়োগের বিভিন্ন জায়গায় যে ধরনের কথা বলছেন, এবং আমি প্র্যাকটিক্যালিটি যদি আরেকটা জায়গায় চিন্তা করি যে বাংলাদেশে এই মুহূর্তে সবকিছু বিএনপি কন্ট্রোল করছে, যখন আপনি এই জায়গাটা ধরে নিবেন তাহলে তো বলে আপনাকে আমি উদাহরণ দেই। অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূস তার অসহায়ত্বের কথা প্রকাশ্যে বলেছেন, ইঙ্গিতে বলেছেন, আমি প্রকাশ্যে বলি। এই সরকার ক্ষমতা আসার একদিনের মাথায় বেগম জিয়ার, হ্যাঁ এটা অন্যায় মামলা, রায় হয়েছে। 2 নম্বর ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন অ্যাবসেন্সিয়া খালাস হয়েছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া তার পক্ষে তিনি রায় পেয়েছেন। তিনি এখনো বিদেশে বসে আছেন, তিনি ইন অ্যাবসেন্সিয়া রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনাস্থা, আগের আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে। এটা মানে খুব কমন ঘটনা না, কিন্তু আপনি আইনের ছাত্র, আপনি জানেন। উনার তো এই আদালতে আইসা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি, আমি এখন আপনার উপর আস্থা আনতেছি। উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পাইছেন। প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন, নির্বাচন কমিশনের মধ্যে আপনি ইশাক সাহেবের ঘটনা নিয়ে আপনি একটা আনহলি হেস্ট দেখতে পান নাই? আপনার কাছে মনে হয় না যে নির্বাচন কমিশন? আপনি যখন এই পয়েন্টগুলো তুলছেন তাহলে তো আরেকটা পয়েন্ট, তো আপনি বিএনপির মামলাগুলো শেষ হয়ে যাচ্ছে। ইউনূস সাহেবটা দেখতে পাচ্ছি, ইউনূস সাহেবটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ইউনূস সাহেবটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ইউনূস সাহেবটা দেখতে পাচ্ছি। সেটা একদম ট্রেডিং হচ্ছে ইউনূস সাহেবের সাথে বিএনপির, ইউনূস সাহেবের সাথে বিএনপির ট্রেডিং হচ্ছে। এটা আমি আর আপনি তো দেখি না, এটা আপনি দেখেছেন? আমি তো দেখতে পাচ্ছি যে এই বেনিফিশিয়ারি, আমি তো বেনিফিশিয়ারি থেকে দেখবো। আমি তো দেখতে পাচ্ছি যে এই সরকার ক্ষমতায় থাকার বেনিফিশিয়ারি হচ্ছে ইউনূস সাহেব এবং বিএনপি, আর অন্য কেউ বেনিফিশিয়ারি নাই, অল্প বেনিফিশিয়ারি। এনসিপি কম, যে 2 জন উপদেষ্টা আছে ফ্ল্যাগ লাগায় ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা এটা আবার একটা ঘটনাও আছে, ধরেন যে বিভিন্ন জায়গায় তাদের যে স্টেকের সংখ্যাটা, বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো 2টা দলই ছিল, জামাত ছিল, এনসিপি নতুন দল, তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে যে তারা ওই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে। আপনি তো একদিন এসে যদি বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, তাহলে বিএনপিও কোথাও থাকবে না, এর মিনিং হলো তাহলে ওই জায়গাগুলোতে কারা থাকবে? এই বেনিফিটের প্রশ্নটা যখন আপনি করলেন, এর মিনিংটা হলো ইউনূস সাহেবও বেনিফিট নিচ্ছেন, বিএনপিরও যদি কথা বলেন আছে, জামাত বলেন, জামাত পাচ্ছে না, তার বাইরে তো জনগণ আছে ভাই, যারা বিএনপি অবশ্যই আছে, কিন্তু এককেন্দ্রিক ভাবে আমার মনে হয় যে ওইভাবে বলাটা আসলে খুব একটা সমীচীন হলো কিনা আমার একটু সন্দেহ লাগছে। প্রত্যেকেই এই জায়গাটা আসার জায়গাটা ছিল, কিন্তু একটা দল বেনিফিট পাচ্ছে, সব জায়গায় বসে আছে, এই কথাটা আমার মনে হয় যে মানে আমি একটু কারেক্ট করি আমাকে, একটা দল বেশিরভাগ ভালো জায়গায় বসে আছে এবং বেশিরভাগ বেনিফিট পাচ্ছে। একটা দল বেশি, এটা কে ঠিক করবে? এই প্যারামিটারটা কে ঠিক করবে? কিন্তু প্যারামিটারের প্রশ্ন আমি হচ্ছে যে উপসংহারটা দেখতে পাচ্ছি, আমি গাছ থেকে কি ফল পড়তেছে সেটা দেখতে পাচ্ছি, এবং বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি ক্ষমতা আসার আগেই। হুঙ্কার আরো অনেকেরই দেখতে পাচ্ছেন। হুঙ্কার যে ছাত্রটা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল, সেই ছাত্রটা মানে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে গিয়ে এখন এত বেশি পাওয়ার দেখাচ্ছে বিভিন্ন জায়গায়, এই চিত্রটাও তো দেখেছেন। তার মানে হলো বিভিন্ন জায়গায় রক্ত কেনা। তো আপনার কি মনে হয় যে পাওয়ারটা দূরে এসে বলতে কথা না? অ্যাবসলিউটলি নো খালেদ ভাই, এটা টোটালি অপোজ করার মতো একটা জায়গা। জুড়ে বসে যখন আপনি বিশ্বাস করেন খালেদ ভাই, আপনি এটা বিশ্বাস করেন? আমার বিশ্বাস করে বাদ দেন, আমার বিশ্বাস করে বাদ দেন খালেদ ভাই, আমার বিশ্বাস করে আমি অত্যন্ত রেসপেক্টফুল আমি বলছি, আপনি তো বললেন এটা উড়ে এসে জুড়ে বসে। এটাকে আমি উদ্ধৃতি চিহ্ন মধ্যে দিলাম যে কেউ কেউ বলছেন, কেউ কিন্তু এনসিপির বা যে ছাত্রের কথা আপনি, ছাত্রছাত্রীর কথা আপনি বলতেছেন, তার যে অধিকারটা আদায়ের জন্য যে সে রক্ত দিছে সেটা আমি চোখে দেখছি। বিএনপিটা আমি কানে শুনছি। এবার বলেন, বিএনপির কেউ মারা যায় নাই খালেদ ভাই? মারা গেছে। আপনি যখন বলছেন বিএনপির মারা গেছে, প্রথম যে ছাত্র আমাদের বন্ধুরা যাদেরকে আমরা মারা যেতে দেখেছি আমাদের এই আন্দোলনের অংশে, প্রথম কয়েকজনের নাম বলে তো ওয়াসিম আকরামের নামও চলে আসবে, চট্টগ্রামের, সে বিএনপি উইং এর ছিল, এবং একই সাথে বিএনপির হিউজ নাম্বার একজন মানুষ মারা গেছে, জামাতের অনেকে মারা গেছে। সো আপনি যদি বলেন যে ছাত্ররাই শুধুমাত্র রক্ত দিয়ে কেনা, এই ব্যাপারটা আমি এই আন্দোলনের একটা অংশ হিসেবে আমি খুবই তীব্রভাবে দ্বিমত পোষণ করলাম। এই জায়গায় রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেরই খুব বড় রকমের স্টেক আছে। সো
তাদের রক্তগুলো আমার মনে হয় যে সবার দেখা উচিত। খালেদ ভাই, যদি আমরা না দেখি তাহলে কি আমাদের বলতেই পারে? রাজনৈতিক দলগুলি না সাইদুল, আপনি রাগ করেন না, এবং যারা বিএনপির সমর্থক আছে তারাও রাগ করেন না, কিন্তু আমি জিনিসটা যেভাবে দেখি সেভাবে আমি বলি যে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল, কিন্তু বিএনপিকেও কিন্তু বারবার বলতে হয়েছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন না, যাতে সব মানুষের আন্দোলন এটা হয়। তো এই সব মানুষের আন্দোলনটাকে কারা নেতৃত্ব দিচ্ছে? ছাত্র জনতারাই নেতৃত্ব দিচ্ছে। এটা ছাত্ররা নেতৃত্ব ছিল, ছাত্রদের সামনে থেকে উৎসাহী হয়ে আরো অনেকে আসছে, আমরাও এটার মধ্যে, আপনি অনেক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, আমরাও একটু দূরবর্তীভাবে অংশগ্রহণ করছি, কিন্তু উদ্দেশ্যটা ছিল সিস্টেমটা পাল্টানো, যেটা আপনি এটার মধ্যে শুরু করছিলেন। এখন আপনি শুধু আপনার একটা প্রেফারেন্সের জন্য ওই সিস্টেমটার কাছেই আবার মানে আটকে থাকতেছেন কিনা, কখনোই বলছি না, আমি কখনোই বলি নাই এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সিস্টেমটা থাকবে, এটা আমি কখনোই মনে করি না। অনেক জায়গায় চেঞ্জ আসার দরকারটা আছে, কিন্তু বর্তমানের সংকটটা কোথায় চলে গেছে খালেদ ভাই, প্রথম কথা আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা এটা সবার মানে সবার, এমনকি আপনাদের মতো যারা জার্নালিস্ট আছেন তারাও কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন না। একই সাথে আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, এই জায়গাটা এসে যাতে এটা ডেডলকে না পরিণত হয়, যে এই যে অনেকেই যে বলে এই সংকটটা, আপনি যে আলোচনাটা টানছেন, এটা প্রেমিসটা কি, এটার জায়গাটা হলো যে সংস্কার নাকি নির্বাচন। খালেদ ভাই, আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি, আপনি কি কখনো মনে করেন যে সংস্কারের কোনো নির্দিষ্ট সীমা আছে, যে ওই পয়েন্টে যাওয়ার পরে সব সংস্কার শেষ হয়ে যাবে? আমি কিন্তু সংস্কার না নির্বাচন এই মুখোমুখি অবস্থানের মধ্যে আমি এটাকে কখনো নিতে চাই না। আমি আপনাকে সরল একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনি সিস্টেমটার পরিবর্তনটার ব্যাপারে যেভাবে কাঙ্ক্ষিত হচ্ছে না, এবং এটার মধ্যে থেকে আমি শুধু আপনাকে ভাইবা দেখতে বলতেছি, আপনি বলতেছেন এই আন্দোলন সবার, এই সবার মধ্যে কি আপনি এনসিপি তে বাদ দিতেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাদ দিতেছেন? তাদের যখন আপনি তাদের যখন রাখবেন, তখন তাদের কথাটা শোনার জায়গাটাও তো আপনার রাখতে হবে। না, অবশ্যই সবাই তো মতামত দিবে, আমি যেটা বিলিভ করি, হ্যাঁ অবশ্যই সবার মতামতটা থাকা উচিত, এবং সব মতামতের পর ভিত্তি করে আমরা বোধহয় একটা গ্রাউন্ডে চলে আসতে পারি। ইয়েস, সবাই সব পয়েন্টে একমত হবে না, আমি এখনো ততটা নৈরাশ্যবাদী না যে সবাই মোটামুটি কিছু পয়েন্ট